আচ্ছা, ব্লগাররা যদি নিজেদের ভিউজ বাড়াবার জন্য প্রতি মুহূর্তে নিজেদের ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দেয়, তাহলে সেগুলোকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ভিডিও করতে পারি না? আমাকে নিয়ে কেউ কিছু বলছে, আমি সেটা সহ্য করতে পারছি না, বা আমি চাই না আমার কোনো বিষয় নিয়ে কেউ কিছু আলোচনা করুক। সেক্ষেত্রে আমাকে নিজেকে কি রাখতে হবে? নিজের ভিডিওটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, যাতে করে মানুষ এমন কিছু প্রশ্ন করতে আমাকে না পারে বা একটা ভিডিও আমাকে নিয়ে বানাতে না পারে। কারণ এমন নয় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার উটপাটাং কিছু কথা নিয়ে ভিডিও করতে বসে যায়। অবশ্যই ব্লগারদের ভিডিওতে সেই পয়েন্টগুলো থাকে, সেগুলোকে নিয়েই কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে। কেন কথাগুলো বলছি? বেশ কয়েকদিন ধরে দেখছি একটা আইডি থেকে আমাকে খুব নোংরা নোংরা কমেন্ট করা হচ্ছে। না, কোনো রকম কোনো স্ল্যাং দেওয়া হয়নি, তবে এমনভাবে কমেন্টগুলো করা হচ্ছে মনে হচ্ছে যেন তাদেরই পরিবারের কোনো একটি মানুষ। এবার হতে পারে তারই কোনো তৈরি করা ফেক আইডি, তারাই হয়তো এইভাবে নোংরা কোনো কমেন্টস করছে। আবার হতে পারে যে একদম কি বলবো, সেই ফ্যান ফলোয়ার তাই জন্য এই ধরনের কমেন্টসগুলো করছে। প্রথমেই বলি, ভিডিওটা কাকে নিয়ে করছি টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। মিতু, তানিশ, প্রিয়া এবং দীপালিদিকে নিয়ে আমার এই ভিডিও। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত, মিতু তানিশকে নিয়ে তোমরা যদি আমার আইডিটা দেখো, খুব কম কিন্তু ভিডিও পাবে। মানে ওরা যখন যখন কন্টেন্ট দিয়েছে তখন ওই কখনো কখনো করেছি, কখনো কখনো কিন্তু আবার করিনি। কিন্তু এবারে মায়ের গায়ে হাত তোলা এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু ভিডিও করাতে বাধ্য করিয়েছে এই বিষয়টা। কারণ আমরা এখানে যারা কন্টেন্ট করি অনেক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু মায়ের গায়ে হাত তোলা এই বিষয়টা কিন্তু প্রথম আমরা এই মিতু তানিশ এবং দীপালিদির ভিডিও থেকেই জানতে পারি, যে তাদের যে জন্মদাত্রী মা, তাদের গায়ে কিন্তু সন্তান হাত তোলে। আর এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু যেভাবে যতটুকুনি যা ভদ্রতা মেনটেন করে বলার মতো তারা কিন্তু ততটা বলেছে। এইবার তোমরা প্রত্যেকেই জানো ম্যান্ডিকে নিয়ে, দালালকে নিয়ে অনেকেই ভিডিও করে। এইবার যে যার কিন্তু একটা কন্টেন্ট থাকে। যেহেতু আমি এই বিষয়টা নিয়ে সেই দিন থেকে ভিডিও করেছি এবং বুঝতে পারছি যে আমার কিছু বলা কথা বা আমাদের মতো কিছু ক্রিয়েটারদের বলা কথাগুলোকে মিতু এবং তানিশ তাদের ভিডিওতে প্রতি মুহূর্তে কমেন্টসের নাম করে রিপ্লাইগুলো দিচ্ছে, তখন আমাদের মতো ক্রিয়েটারদেরও তো উচিত তার রিপ্লাইগুলো যে দিচ্ছে তার জন্য আমাদের অন্তত রিপ্লাইগুলো দেওয়া, তাই না? কারণ কথা দিয়ে আছে, চোরের মায়ের বড় গলা। কারণ তাদের মায়ের গায়ে হাত তোলা হয়েছে, এটা আমি বা আমাদের মতো নর্মাল ভিউয়ার্স কিন্তু বলেনি, বলেছে তার নিজের দিদি, যেই দিদিকে সে নিজের মায়ের পরে মনে করে। আমি মনে করে নিলাম দিদির স্বার্থ আছে, মানে দীপালির স্বার্থ আছে কি, ওই 60,000 টাকা কেন বাবা আমাকে 30,000, বোনকে 30,000 দিল না। যদিও বা আমি বারবার বলেছি কল্পনা এই পুরো বিষয়টার মধ্যে কোথাও কিন্তু যুক্ত নেই সোশ্যাল মিডিয়ায়, অফ ক্যামেরায় ফোন মারফত কি না তার তো কোনো কিছু আমরা জানি না, বাট ওয়াইটিতে আমরা কল্পনাকে এই বিষয়ে একটাও কিন্তু কিছু বলতে শুনিনি। তারপরেও কিন্তু তানিশ এবং মিতুর কমেন্ট সেকশানে যখন কল্পনাকে নিয়ে অজস্র নেগেটিভ কমেন্ট আসে, তখন কিন্তু এরা লাভ রিয়াক্ট দেয়। এমনকি এটাও আমরা শুনেছি তানিশের করা ভিডিওতে যে আমার দিদি তো এমন নয়, আমার দিদিকে নিশ্চয়ই কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে বা ব্রেন ওয়াশ করছে, তবেই কিন্তু আমার দিদি আমাকে নিয়ে এই ধরনের কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমি মেনে নিলাম সেক্ষেত্রেও হয়তো দীপালির কেউ একজন ব্রেন ওয়াশ করেছে। কিন্তু এই যে তানিশ কালকে যে ভিডিওটা দিয়েছে, আমি দিনের ভিডিওগুলো করতে পারি না, আগের দিন একটা দিন করে যেহেতু পিছিয়ে আছে, তো কালকের ভিডিওটা নিয়ে আমার বক্তব্য, মাকে বাড়ি থেকে বের করে মা বাড়ি ছেড়ে চলে গেল, এরকমই একটা কিন্তু টাইটেল দিয়েছে ভিডিওর মধ্যে এবং থাম্বনেলের মধ্যে এমন একটা ছবি দিয়েছে যাতে করে মনে হচ্ছে মা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মিতু অবাক হয়ে আছে বাঁধাকপিটা নিয়ে, এবং তানিশ কিছু একটা খাচ্ছে বা কিছু একটা করছে। এই যে টাইটেলের লেখা, এই টাইটেলের লেখাটায় কোনো জায়গায় কি তোমরা দেখেছো প্র্যাঙ্ক বা হাসির স্টিকার বা প্র্যাঙ্কের ইমোজি কিছু দেওয়া আছে?
নর্মাল এরকম একটা টাইটেল যেটা কিনা একটা সিরিয়াস টাইটেল হয়। আমরা কোনো জিনিস যদি না জেনে থাকি আমরা কিন্তু সেটাতে কোয়েশ্চেন মার্ক দিই, বা আমরা যদি কোনো জিনিসটা প্রশ্ন তোমাদের সামনে রাখি সেটাতে ভাবার স্টিকার দিই, বা একটা যা হোক কিছু বলি। কিন্তু এক্ষেত্রে এই তানিশ এবং মিতুর টাইটেলটা ছিল পুরোপুরি একটা সিরিয়াস টাইটেল, যাতে করে ভিউজটা তাদের হয়। তাহলে এবার তোমরা ভাবো, এই কিছুদিন আগে মা এবং সন্তান এবং বৌমার মধ্যে পাহাড় ফাটা একটা অশান্তি, মায়ের দাঁত তোলা হলো, মায়ের আঙুলে এত এত প্রবলেম হলো, তখন কিন্তু একটি বারের জন্য ছেলে তার মায়ের সাথে প্র্যাঙ্ক করেও আনতে যাওয়ার মতো একটা প্র্যাঙ্ক ভিডিও আমরা পেলাম না, যে আমরা মাকে আনতে যাচ্ছি। সেটাও তো প্র্যাঙ্ক করে আনতে পারতো না, যে আমরা মাকে প্র্যাঙ্ক করে আনতে গেছি, সেরকম তো শুনলাম না, সেরকম তো দেখলামও না। বা মা যখন দুই বোনের বাড়ি, একবার এর বাড়ি একবার ওর বাড়ি যাতায়াত করছিল, তখনও পর্যন্ত একবারও শুনলাম না যে আজকে মাকে একটা প্র্যাঙ্ক করে ফোন করলাম। শুনেছি কি? শুনিনি। তাহলে মা যখন বাড়িতে এসেছে, মায়ের রান্না করা খাবার মিতু খাচ্ছে, মিতুর রান্না খাবার মা খাচ্ছে, তখন আবারও নতুন করে এই প্র্যাঙ্ক করার মানেটা কি? এবং তোমাদেরকে ভিডিওটা দেখে একটুও মনে হয়েছে ওটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল? মা ক্যামেরার মধ্যে আসবে না, দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর ছেলে সেই ভিডিওর প্রথম থেকে আরম্ভ করেছে মাকে কতটুকুনি ক্যামেরার মধ্যে ক্যাপচার করানো যায়। কারণ কি, এখন দিদি হয়ে গেছে, বোন হয়ে গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলা হয়ে গেছে, মানে যা যা ভাবে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দেওয়া যায় হয়ে গেছে। এখন বাকি আছে মা, মাকে নিয়ে কি করতে হবে? মা বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এটা কি কোনো প্র্যাঙ্কের টাইটেল থাম্বনেল? মানে একটা ছেলে যার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট বোধবুদ্ধি থাকবে, যে যেই বিষয় নিয়ে আমাদের বাড়িতে এত অশান্তি, এত মনোমালিন্য, সেই বিষয়টাকে আমি যদি এখন প্র্যাঙ্কের আকারে সবার সামনে তুলে ধরি, মানুষ এটাকে ভালো চোখে নেবে না। ও যে প্র্যাঙ্ক করেছে, কজন ওকে সাবাসি দিয়েছে, বাহ বাহ, এই তো মা ছেলের মধ্যে বন্ডিং দারুণ হয়েছে, মজার ভিডিও, ফানি ভিডিও। কেউ কি বলেছে? কারণ কারোর পছন্দ হয়নি, কারণ মা ক্যামেরার সামনে আসতেই চাইছে না। নাতি দুটোকে নিয়ে কোলে নিয়ে আছে, অবশ্যই সেটা ক্যাপচার করেছে, ভালো লেগেছে। কিন্তু মা, ওই যে মাকে বলা দুধকে দুধ আর পানিকে পানি, এই যে একটা কথা, এই কথাটা কিন্তু আমরা সেই দিনকেও শুনেছিলাম, যেই দিন এই তানিশের মা দীপালিদির বাড়ি থেকে ওই ছোট্ট বাচ্চাটির ফোন পেয়ে চলে এসেছিল মাছ নিয়ে। সেই দিনকার ভিডিওতেও না, তার পরের দিনের ভিডিওতেও কিন্তু ওই মাছ ধরতে যাওয়ার সময় তানিশ বলেছিল দুধ কা দুধ পানি কা পানি। এই যে প্রতি মুহূর্তে যেই কথাগুলো বলছে, এগুলো কি প্র্যাঙ্ক করার মতো কথা? দুধ কা দুধ পানি কা পানি কার উদ্দেশ্যে বললো তানিশ? আমি মিতুর কাছে প্রশ্ন করছি না, আমি মিতুর কোনো, হয়তো মনে করবে ওরা যে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, বাট ভিডিওটা দেখলে বুঝতে পারবে এগুলো একটা ভিউয়ার্সের প্রশ্ন, যে এই যে দুধ কা দুধ পানি কা পানি, এই কথাটা বলার মানে কি? এর কোনো কিছু যোগসূত্র ওই ভিডিওটার মধ্যে ছিল তো না, তাই না? আমরা কি দেখতে পেলাম মা ছেলে বৌমা মিলে সুন্দরভাবে একটা ভিডিও দিয়েছে, যেখানে একসাথে খাচ্ছে, একসাথে গল্প করছে। আচ্ছা, প্র্যাঙ্কটা মায়ের সাথেই কেন হলো? প্র্যাঙ্কটা বাবার সাথে কেন হলো না? যে মায়ের মতো বাবা আমাদেরকে এটা বললো, ওটা বললো, সেটা বললো, এটাও তো বাবার সাথেও প্র্যাঙ্কটা হতে পারতো, তাই তো? বলছি বলে হয়তো দুদিন পর বাবাকে নিয়েও প্র্যাঙ্ক করতে আরম্ভ করে দেবে। কারণ কি জানো তো, এই মানুষটি, মানে এই দীপালিদির মা, বা সরি তানিশের মা, এমনই একটা মানুষ, খুবই সহজ সরল। হ্যাঁ, অনেকের কাছেই উনি খারাপ, কারণ কি উনি অসহায় মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। দেখো, যেমন উনি অসুস্থ অসহায় মেয়ের পাশে গিয়ে এই মুহূর্তে ছিলেন, তেমন কিন্তু তার বৌমা মিতু, তার দুইটো সন্তান যখন হয়েছিল, তখনও কিন্তু এই শাশুড়ি মা বৌমার পাশে ছিল। যেই বৌমা সেই শাশুড়িকে ভাত দেয় না, নাতনিদের মাথা খাওয়ার দিব্যি দেয়, এক্সেট্রা ব্লা ব্লা, একজন মা সবার সামনে কিন্তু এইভাবে বলতে পারে না যে আমার সন্তান আমার গায়ে হাত তোলে। কারণ কি জানো তো, আমরা প্রত্যেকেই জানি আমাদের সন্তানেরা যখন কোনো ভালো কাজ করে, সন্তান কতটা খুশি হয়েছে তার থেকেও বেশি কিন্তু আমরা খুশি হই, আমাদের অনেকটা গর্ব হয়। ছোট্ট থেকে ছোট্ট কাজ করলেও কিন্তু আমরা অনেকটা প্রাউড ফিল করি যে আমার সন্তানটা এই কাজ করেছে। সেক্ষেত্রে এই যে মানে গায়ে হাত তোলা, এটা তো কোনো গর্বের কথা নয়, তাই তো? তারপরেও কিন্তু একটা মা এই কথাগুলোকে গ্রহণযোগ্যতা দিতে বাধ্য হয়েছে। কারণ কি, ঘটনাটা সত্য। আর সেই ঘটনাটা সত্য কি মিথ্যা, সেইটা প্রমাণ করবার জন্য যখন মাকে নিয়ে বসলো, এবং মা শুধু সবার সামনে একটা কথাই বলল যে আমার ওটা বললেও কষ্ট হয়, একে নিয়ে বললেও কষ্ট হয়, তোমরা আর এদের কাউকে নিয়ে কিছু বলো না। কিন্তু কি করবো, প্রতি মুহূর্তে যদি কোনো একজন মানুষ এইভাবে পিঞ্চ করতে থাকে, তার পরিপ্রেক্ষিতে তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতেই হবে, তাই না?
তো এই যে প্র্যাঙ্ক করলো, প্র্যাঙ্ক করার মানেটাই হচ্ছে যে আবারও একটা নতুন করে মহল সৃষ্টি করা, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু একটা বলবে, আমাদের বলা কথাগুলোকে কেন্দ্র করে ওরা আবার ভিডিওর মধ্যে বলবে ওই অমুক আমাকে কমেন্টস করেছে, তমুক আমাকে কমেন্টস করেছে, অথচ সেই কমেন্টসগুলোর স্ক্রিনশট কিন্তু একটাও দেখাতে পারবে না। এরকম বলে আবারও কিন্তু তারা কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিয়ে কিন্তু ভিডিও বানাবে। মানে ভাবতেও অবাক লাগে এইভাবে কতদিন। কারণ তোমরা দেখেছো যেই সমস্ত আইডিগুলো ডেলি ব্লগের টাইটেল থাম্বনেল দেওয়া বাদ দিয়ে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দেওয়া আরম্ভ করেছে, তারা কিন্তু পরবর্তীতে আর উঠে দাঁড়াতে পারে না। কারণ তাদের ভিউয়ার্সদের যে একটা সংখ্যা বা ভিউয়ার্সদের যে একটা দিক হয় না, তারা ওই আকর্ষণীয় জিনিসটাকে পছন্দ করেই কিন্তু ভিডিওর মধ্যে ঢোকে। তাদের আর নর্মাল বিষয়টা ভালো লাগে না। কাউকে যদি প্রতিনিয়ত তুমি মাংস, মাছ, ডিম এগুলো খাওয়াও, তাকে যদি হঠাৎ করে নিরামিষ খেতে দাও, তাহলে কি তার সেটা আর মুখে রোচে? এইখানেও কিন্তু বিষয়টা ঠিক তেমনই। এবার চলে আসি, আচ্ছা যে কথাটা না বললেই নয়, মিতুর কমেন্ট সেকশনেও কমেন্ট করেছে না মিতু তার শ্বশুর মশাইকে ভালোবাসে। দেখো আমার কাছে কথা হলো, অভিনয় করেই হোক আর যেভাবেই হোক মিতু দিচ্ছে। আমি মিতুকে বারবার বলবো, শ্বশুরকে যেমন দিচ্ছ শাশুড়িকে দিলে তোমার কম পড়ে যাবে না গো। বরঞ্চ যেই প্রবলেমটা ওয়াইটিতে তোমরা দেখিয়ে ভাবছো অনেকটা ভিউজ হবে, আমার মনে হয় তোমাদের হ্যাপি ফ্যামিলির ভিডিও দিলে হয়তো আরও ভালো ভিউজ হবে। এবং সেক্ষেত্রে তোমাদের নিয়ে মানুষের মনের মধ্যে যে একটা খারাপ চিন্তা, সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। কারণ মন্দিরাকে নিয়েও কিন্তু একসময় মানুষের মনের মধ্যে অনেক নোংরা চিন্তা তৈরি হয়েছিল, কিন্তু মন্দিরা পরবর্তীতে এমন আস্তে আস্তে নিজের কাজ করে দেখিয়েছে, যেখান থেকে কিন্তু মন্দিরা আবারও ঠিক আগের জায়গাটা ফিরে পেয়েছে। তো সেক্ষেত্রে তোমরাও চেষ্টা করো যেটা হয়ে গেছে বয়ে গেছে, যেটা ভালো সেটাকে নিয়ে নিজেদের জীবনটাকে শুরু করতে। প্রতিনিয়ত বাবা সকালবেলা উঠে সবজি কাটছে, এই করছে ওই করছে, খুব ভালো লাগছে, কিন্তু এটা আরও ভালো লাগতো তোমরা তো মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, পাতলা ঝোল হোক আর যাই হোক, মাছটা মাংসটা খাচ্ছ, কিন্তু তোমার শ্বশুর বাবা মাছ মাংস এই সমস্ত কিছু উনি কিন্তু খান না। তাহলে ওনার জন্য অন্তত সপ্তাহে একদিন পনির আনতে পারো বা একটু ফল সেগুলোও দিতে পারো। কারণ শুধুমাত্র শাক সবজি খেতে হয়তো ওনার ভালো লাগে, খায়, কিন্তু সবসময় যে শাকসবজি শরীরে প্রয়োজন আর অন্য কিছু জিনিসের প্রয়োজন নয় এমনটা তো নয়, তাই না? সে হয়তো তোমাদের পরিস্থিতির কথা জানে, তাই হয়তো মুখ ফুটে কিছু বলেন না। এবং বাবা মায়েরা এমনটাই হয়, হাতে টাকা এলে আগে নাতি নাতনি সন্তানদের কথা ভেবে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিজে আনে, নাকি আমার কোনটা খেতে ইচ্ছা করছে সেটা আনে। তাহলে একজন বাবা যখন তার ছোট্ট দুটো ফুলের জন্য, মানে নাতি নাতনি ছেলে বৌমার জন্য ভেবে চিনতে কলা আনছে, বিস্কিটের প্যাকেট আনছে, চিপস আনছে, তখন তানিশকে বলবো সন্তান হিসেবে তোমার কি কর্তব্যের মধ্যে পড়ে না? বাবা যেহেতু তার ইনকামের টাকা দিয়ে নিজের মনের খাবারটা না এনে আমার সন্তান, আমার দিদির সন্তানদের জন্য খাবার নিয়ে আসছে, তাহলে আমিও বা সন্তান হিসেবে আমার কর্তব্য আমার বাবার জন্য সপ্তাহে না হলেও 15 দিন অন্তর পনির, বা সপ্তাহে কিছুটা দিন ফল, কিছুটা ভালো মন্দ জিনিস, ছানা, এই জিনিসগুলো একটু বাবাকে এনে দিই। একটু ভেবে দেখো কথাটা বললাম কিনা। কারণ প্রত্যেকটা বাবা মাই কিন্তু আশা করে যে সন্তানটা, কোনো মা বাবাই কিন্তু স্বার্থ নিয়ে সন্তান জন্ম দেয় না, তাহলে পৃথিবীতে বেশিরভাগ মানুষই হয়তো, আর বললাম না কথাটা, কিন্তু তারপরেও দিন শেষে বয়স যখন একটা বাবা মায়ের হয়, আশা তো থাকেই, তাই না? যে আমাদের যখন শরীর প্রচণ্ড কাবু হয়ে যাবে, তখন নিশ্চয়ই আমার সন্তান আমাদের পাশে এসে দাঁড়াবে। পাশে এসে দাঁড়ানো মানে এই নয় তাকে তুমি একদম দিল্লি লাহোর ঘুরতে নিয়ে যাও, সোনার পালঙ্কে শুইয়ে রাখো, এরকম নয় যে আমার শরীর অসুস্থ হলে বৌমা একটু রান্না করে দেবে, বা আমি যদি ইনকামের ক্ষমতা হারিয়ে ফেলি আমার ছেলে অন্তত আমাকে মোটামুটি একটা দিন যাপনের জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দেবে। এর থেকে তো ওনারা বেশি কিছু চায় না। তাই সেই বাবাটা যখন তোমাদের দিকে খেয়াল রাখছে, তোমাদেরও উচিত তোমার বাবার দিকে খেয়াল রাখা। এবং মায়ের প্রতি রাগ অভিমান করে লাভটা কি? দিদিটাও তোমার, মাটাও তোমার, বোনটাও তোমার, বউটাও তোমার, সন্তানটাও তোমার। আজকে মায়ের সাথে যেই ব্যবহারটা করছো, সেই ব্যবহারটা কি তুমি তোমার যে প্রিয়জন আছে তাদের সাথে করতে পারবে তো না? সেই জায়গায় আমি তো বলবো, এই প্র্যাঙ্ক করলাম, মা ক্যামেরায় আসতে চাইছে না, তাকে জোর করে ক্যামেরায় নিয়ে এসে শুধু কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে যেও না। আসলে কি জানো তো, আরও একটা কথা শুনলাম, এই যে আমি বাড়িতে থাকি, কাজ করি না, হ্যান ত্যান, অনেকে অনেক কথা বলে, যেটা সত্য সেটাই বলে। একটু চারিদিকটা ঘুরে দেখো, চারিদিকটা ঘুরে দেখলে বুঝতে পারবে যে তুমি সারাটা দিন যেভাবে বসে থাকো, এই রকম
আইবুড়োবেলার ছেলেরাও মানে যাদের বিয়ে হয়নি তারাও কিন্তু বসে থাকে না। তুমি 2 সন্তানের বাবা, তোমার স্ত্রীর দায়িত্ব, তোমার বাবার দায়িত্ব তোমার কাঁধে, আমি মায়ের কথা বাদ দিই। তো এই ওয়াইটির যতটুকুনি যা ভিউজ, তাতে কি একটা সচ্ছল পরিবার কখনো চলতে পারে? যদিও বা কবে আজকে না কবের ভিডিওতে, আমি এখনো পর্যন্ত পুরোপুরি ভিডিওটা শুনিনি, এক জায়গায় শুনলাম যে একটা গুড নিউজ নাকি আসতে চলেছে। যাই হোক, খুশি হব তুমি যদি কোনো রকম কোনো কিছু কাজের সন্ধান করো এবং কাজ করো। আজকে হয়তো মনে হবে এই নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বড় বড় কথা বলছে, কিন্তু দেখবে যখন মাস শেষে 5,000 টাকাও তুমি এক্সট্রা ইনকাম করে আনবে, তখন কিন্তু অনেকটা হেল্প হবে তোমাদের পরিবারটা চালাবার। আজকে সন্তানগুলো বাচ্চা, তাদের লেখাপড়া নেই, 2 দিন পর 2টো সন্তানের লেখাপড়া হবে। লেখাপড়া মানেই টিউশন মাস্টার, স্কুল এবং তাদের টিফিন বলো, তাদের স্কুলের এই প্রোগ্রাম, ওই প্রোগ্রাম, সেই প্রোগ্রাম, সেগুলোতে কিন্তু অঢেল খরচা। তো তার জন্য এই ওয়াইটির উপর ভরসা করে থাকলে কখনোই কিন্তু সেইভাবে চালাতে পারবে না। আর রিকোয়েস্ট করব, যেই মানুষটি ক্যামেরার মধ্যে আসতে চাইছে না তাকে জোর করে ক্যামেরায় নিয়ে এসো না। উনি আগে ক্যামেরায় আসেননি এমনটা নয়, উনি নিশ্চয়ই তোমাদের ক্যামেরায় আসতে চাইছেন না, সেই রকমই মনের দিক থেকে কষ্ট পেয়েছে। তো সন্তান হয়ে আমি বলবো, মানে তুমি সন্তান হয়ে যে মায়ের তরফ থেকে তো কোনো কিছু ভুল হয়নি, যদিও ভুল হয়ে থাকে মা তো, তাই না? এমন কিছু তো মহাভারত অশুদ্ধ করে ফেলেনি। তারপরেও বলবো, বউ এবং নিজের মায়ের সাথে মিল করিয়ে সংসারটাকে এক সূত্রে গাঁথার চেষ্টা করো। এই প্র্যাঙ্ক করলাম, পেছনে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছ, মাও বলছে দুধ কা দুধ পানি কা পানি, এগুলো ভালো না। নিজের মুখেই বললো যে মা চায় না ফ্যামিলির কোনো প্রবলেম সোশ্যাল মিডিয়ায় আসুক, এই কারণেই মা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো যেটা মা চাইছে না সেটা তুমি তাকে জোর জবরদস্তি কেন করাচ্ছ? যাই হোক, এটা তো আমি তানিশ এবং মিতুকে নিয়ে বললাম। এবং মিতু যখন বাঁধাকপিটা দেখাচ্ছিল তখন মিতুর মুখের মধ্যে পান ছিল, ঠোঁটটা পুরো লাল হয়েছিল। তানিশ সেই জন্য বললো যে মুখটা দেখিও না। মিতু বাঁধাকপিটাকে পুরো মুখের মধ্যে নিল। আমি বলবো কি, মিতু অভ্যাসটা একটু কম করো। আমরাও খাই, খাওয়ার পর এই কটা করে জোয়ান খাই, কারণ ওটা হজম হওয়ার জন্য, বাট ওটা অভ্যাসে নয়। হ্যাঁ, তো রাতে খেলাম, দুপুরে খেলাম, তখন 2টো মুখে দিলাম, কিন্তু অল টাইম এটা কিন্তু ভালো না, কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো না। তো যাই হোক, এবার চলে আসি প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে। দীপালিদির ভিডিওতে তেমন কিছু দেখতে পাইনি, ওই তো কালকের ভিডিও নিয়ে, আজকের ভিডিও এখনো পর্যন্ত দেখিনি। তো যাই হোক, এবার চলে আসি প্রিয়ার ভিডিও। প্রিয়ার আজকের ভিডিওতে সে তার ছেলের স্কুল নিয়ে অনেক কথা বলেছে। প্রথমত যেটা বলতে চায়, প্রিয়া বলল আগে তো কেউ এই প্রশ্ন করেনি, হঠাৎ করে কেন এখন এই প্রশ্ন করলো? দেখো প্রিয়া, একটা কথা বলি, সবাই কিন্তু তোমার ভিডিও প্রতিনিয়ত দেখে এমন নয়। হ্যাঁ, তোমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা ডেলি তোমার ভিডিও দেখে, বাট অনেক মানুষ কিন্তু তোমার প্রতিনিয়ত ভিডিও হয়তো দেখে না। আর তুমি তোমার ছেলের ফালাকাটার স্কুলটা ভর্তি করাকে কেন্দ্র করে যেভাবে হাইলাইট করেছিলে, এই স্কুল চেঞ্জ করাকে কেন্দ্র করে সেভাবে কিন্তু তুমি হাইলাইট করোনি, আমি অন্তত শুনিনি। হয়তো তুমি কোনো ভিডিওর মধ্যে হালকা করে একটা কথা বলেছিলে, বাট সেটা কিন্তু আমি শুনিনি, আমার মতো অনেক ভিউয়ার্সই শোনেনি। তাই তারা প্রশ্ন করেছে। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে একটু মানে ভালো স্কুল পেতে গেলে কিন্তু বলে না সবুর কা ফল মিঠা হতা হয়, একটু ভালো কিছু পেতে গেলে সেটার জন্য কিন্তু কষ্ট করতে হয়। স্বাভাবিকভাবেই অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠেছে যে তুমি ছেলেকে ওই ভালো স্কুলটা ছাড়িয়ে কেন তুমি এই স্কুলটাই দিলে। এইবার অনেকের বলার ধরন অনেক রকমের, তো সেক্ষেত্রে যারা নোংরাভাবে বলার চেষ্টা করে তারা নোংরাভাবে বলবে, বাট আমার কিন্তু কথাটা এটাই যে তুমি তো অনেক টাকা ইনকাম করছো, প্লাস তুমি কিন্তু ঘর বাড়ি, তুমি একটা কর্মঠ মেয়ে, তুমি সমস্ত দিক থেকে যাকে বলে কর্মঠ একটা মেয়ে। তো আমার কথা হলো, তুমি যদি সন্তানটার জন্য একটা ভালো গাড়ি এবং কিছুটা সময় যদি তুমি অভিজিৎদাকে দিয়ে ওর স্কুলটা ভালো জায়গাতেও কন্টিনিউ করতে পারতে, ধরো একটা পার্সোনাল গাড়ি রাখলে দিয়ে আসতো নিয়ে আসতো, হ্যাঁ তুমি বলবে অনেকটা টাকা, দেখো অনেকটা টাকা আজ তোমার মনে হবে, বাট একটা ভালো জায়গা থেকে যদি পাশ করে বেরোতে পারে না, সেটা একটা কিন্তু আলাদাই দাম। তুমি মা, তুমি জানবে তো কোন স্কুলটা বেশি ভালো, বাট তুমি হয়তো ভিউয়ার্সদেরকে বলতেই পারো এটাও সিবিএসসি বোর্ড, ওটাও সিবিএসসি বোর্ড, বা এটাও আইসিএসসি বোর্ড, তুমি বলতে পারো এরকম কথা, বাট তুমি কিন্তু জানো কোন স্কুলটা বেটার। তাই ভিউয়ার্সদেরকে যাই বলো তাই বলো, নিজের মনকে প্রশ্ন করো যে ওই স্কুলটা ভালো ছিল নাকি এই স্কুলটা ভালো ছিল, ওখানে আমার ছেলে ভালো পড়াশোনা শিখছিল নাকি এখানে আমার ছেলে ভালো পড়াশোনা শিখছিল। কারণ আমার মনে হয় সমস্ত দিকেও তোমাকে আমি সাপোর্ট করতে পারলেও আমি এই পড়াশোনার দিকে এই জায়গায় সাপোর্ট করতে পারবো না। আমার মনে হয় আগের স্কুলটা যেখানে ছিল তুমি ওখানটা নিয়ে যেভাবে বলেছিলে
ওটা হয়তো অনেকটা বেটার ছিল, যেই কারণেই তুমি এই স্কুলটাকে নিয়ে অতটাও কিন্তু বলনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বললে 2 বছর হলো স্কুলটা ওপেন হয়েছে, 2 বছর একটা স্কুল ওপেন হয়েছে, আর তুমি স্কুলের জন্যে কোথায় জানো, মাথাভাঙানা কোন একটা জায়গা বললে, সেখানে চলে গেলে। তুমি বলেছিলে তুমি কিন্তু অনেক খোঁজ নিয়েছো, তো একটা স্কুল সেটা তুমি তোমাদের গ্রামে, এবং সেটার তুমি খোঁজ পাবে না, আমি এটা বিশ্বাস করতে পারলাম না। এটা আমি বিশ্বাস করতে পারলাম না যে তুমি তখন নাকি খোঁজ পাওনি। আমার গ্রামে যদি একটা স্কুল হয় এবং সেটা 2 বছর হয়ে থাকে, আর আমি যদি 2 বছর আগে ছেলেকে স্কুলে ভর্তি করাবার জন্য চারিদিকে স্কুলের খোঁজ করি, আমি আমার গ্রামে কি ভালো স্কুল আছে জানতে পারবো না? আরে বাবা, অ্যাড্রেস দিয়ে সার্চ করলেই স্কুলের নামগুলো পরপর চলে আসবে, ভালোই হোক আর খারাপই হোক। সেখানে তুমি, এটা আমার মনে হলো একটু মানে গুছিয়ে মিথ্যে কথা বললে, যে আমি জানতামই না, পরবর্তীতে জেনেছি। দেখো, আগেই জানো পরেই জানো, আমার কাছে কথা হলো টাকা ইনকাম করছো, খুব ভালো কথা। যে বা যারা বলে যে তোমার তো শিক্ষিত মানুষের প্রতি এত প্রবলেম, তাহলে তুমি তোমার সন্তানকে কেন শেখাচ্ছ, শিক্ষিত করছো, অশিক্ষিত কেন রাখুনি? আমার কাছে কথা হলো, এই প্রশ্নগুলো তোমরা কারা যারা করো? প্রিয়া আগের দিন যেই কথাগুলো বলেছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্সকে কেন্দ্র করে কিন্তু বলেনি। ও কিন্তু বলেছে ও যেখানে টাকা কালেক্ট করতে গিয়েছিল সেইখানকার কিছু মানুষ অমানসিকতার পরিচয় দেখিয়েছে, যার জন্য কিন্তু প্রিয়া ওই কথাগুলোকেও বলেছে। কারণ কি জানো তো, এই যে কিছু বছর আগে প্রিয়া একটা পরকীয়া কেন্দ্রিক ঘটনা বলেছিল, মিতু একটা পরকীয়া কেন্দ্রিক ঘটনা বলেছিল, কিছু মানুষ ভেবেছিল, তার মধ্যে আমরাও হয়তো ভেবেছিলাম, যে দুজন দুজনাকে পিঞ্চ মারছে। ঠিক তেমনই প্রিয়ার সাথে যেই ঘটনাটা ওখানে ঘটেছে, প্রিয়া সেটাকে তুলে ধরতে গিয়ে বারবার শিক্ষিত 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 কথাটা বলে ফেলেছে। তার মানে এই নয় যে প্রিয়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পিঞ্চ মারছে। আর এটা তো মানতে আমরা বাধ্য যে যদি প্রিয়া এটাকে পিঞ্চ মেরে বলেও থাকে, সেক্ষেত্রেও আমরা কি এমন কিছু দেখেছি বা এমন কিছু শুনেছি যেখান থেকে এই কথাটা প্রমাণ হয় যে প্রিয়া কাউকে, একদম পার্টিকুলার কাউকে ইঙ্গিত করে এই কথাটা বলেছে? তা তো নয়, তাই তো? যেমন অনেক মানুষই বলে, আমি কি প্রিয়াকে বলেছি, আমি কি এটা বলেছি, আমি কি সেটা বলেছি। তো সেই দিক থেকে টাকা তুলেছে, এবং অনেক মানুষই কিন্তু প্রিয়াকে বলেছে যে তুমি টাকা তুলছো, টাকা তুলে বাড়ি করবে। কালকে তো মানে পরশুর প্রিয়ার কমেন্ট সেকশন দেখে আমি জাস্ট অবাক, যে প্রিয়া তো 3,700 টাকা সামথিং এরকম মনশ্রীকে পাঠালো, কিন্তু প্রিয়া বলল যে 5,000 টাকা উঠেছে। তাহলে বাকি টাকা কি কোথায় গেল? মানে বাকি টাকা কি ওই বিরিয়ানি বাড়ির জন্য পাঠালো? আমি না যখন ভিডিওটা দেখছি তখনই আমি প্রশ্ন, আমার মনে হচ্ছিলো যে কেউ না কেউ করবে, এই যে বিরিয়ানি খাচ্ছ, এই যে পরোটা খাচ্ছ, মিষ্টি খাচ্ছ, তো এই পয়সাগুলো কি এই থেকেই তুললে? দেখো, এই কথাগুলো না যারা বলে, আমার মনে হয় তারা অ্যাকচুয়ালি এরকম। এবং অনেকেই তো আবার এই প্রশ্নটাও করেছে যে তুমি কত টাকা দিয়েছো, তুমি যে মানুষকে দিতে বলছো তুমি কত টাকা দিয়েছো। দেখো, ও কত টাকা দিয়েছে তখনই আমি প্রশ্নটা করতে পারি যখন কিনা আমি অনেক টাকা দিয়ে মানুষকে সেই প্রমাণটা দিতে পেরেছি, দেখো আমি এত টাকা দিয়েছি, প্রিয়া কত টাকা দিক, প্রিয়া প্রমাণটা দিক। তাই তো, আমি আমার প্রমাণটা দিচ্ছি না যে আমি কত টাকা দিয়েছি, অথচ আমি তাকে প্রশ্ন করছি তুমি কত টাকা দিয়েছো। এটা কি মানায়? এবং দ্বিতীয়ত, প্রিয়া 2 দিন আগে ওর এক যাকে ফোন কিনে দিয়েছে, প্লাস কিন্তু প্রিয়া বারংবার মানে ভিডিওতে বলেছে যে মনশ্রী কেন্দ্রিক যে কটা ভিডিও করছে প্রত্যেকটার ভিউজ যা হবে সমস্ত টাকাটা কিন্তু তাকে দিয়ে দেবে। এবার সেইটার যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা তো আর দেন আমাদেরকে ইউটিউব দেয় না, 1 মাস 25 তারিখের পর দেয়। তখন আমরা প্রিয়াকে প্রশ্নটা করতে পারি, কি প্রিয়া তোমার 2 দিনের ভিডিওতে যেটা ইনকাম হয়েছিল সেটা কি তুমি তাকে পাঠিয়েছো? তখন আমরা প্রশ্নটা করতে পারি, অবশ্যই আমিও তখন প্রশ্নটা প্রিয়াকে করব। কিন্তু এখন যারা এই কথাটা বলছি যে তুমি 3,700 টাকা পাঠালে 5,000 টাকা তোমার উঠেছে, মানে তাদের মন মানসিকতা কতটা ছোট, কতটা নিচ। প্রিয়ার বাড়ি করার জন্য প্রিয়া টাকা তুলছে, প্রিয়া খাবার খাচ্ছে সেই মনশ্রীর টাকা থেকে। দেখো, প্রিয়াও এক সময় ওই সময়ের মধ্য দিয়ে গেছে। আজকে মনশ্রীর কথাটা যখন সবার মাঝে মাঝে ছড়িয়ে গেছে, তখন ছোট্ট ইপসিতার মাও কিন্তু সবার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে নিজের প্রাণ, নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য। এবং দেখলাম শুধু মনশ্রী বা ইপসিতা নয়, কোচবিহারেরও একটা ছোট্ট বাচ্চা এই সেম রোগে কিন্তু আক্রান্ত। এরা কিন্তু এতদিন কেউ বলেনি, এখন কেন বলছে? কারণ একটা বিষয় যখন এতটা বড়ভাবে হাইলাইট হয়েছে, তখন প্রত্যেকটা মা আশার আলো খুঁজে পাচ্ছে যে আমার সন্তান হয়তো ফিরে আসতে পারে এই সোশ্যাল মিডিয়ার মানুষদের দ্বারা। তো সেই রকমই প্রিয়া আদার্স 5টা মানুষের দেখেছিল, তারপর নিজের সন্তানের জন্য আঁচলটা পেতেছিল।
তাই না? তাই একটা ভুলের জন্য আমার মনে হয় না বারংবার ওই এক জায়গায় খোঁচা মারা উচিত, খোঁচা মারা উচিত, খোঁচা মারা উচিত। এটা তো আমরা প্রত্যেকে মানতে বাধ্য। প্রিয়ার মতো কর্মঠ মেয়ে সত্যিই খুব কম দেখা যায়। এই বর্ষার মধ্যে কি সুন্দরভাবে ঘরটার ডেকোরেশন করলো, এত সুন্দর দেখতে লাগছে, কালারটা তো অমায়িক কালার লাগছে। যাই হোক, প্রিয়ার ভিডিও দেখেছি, বেশ ভালো লাগছিল এবং কালকের ভিডিওটা অনেকটা ভিউজও আপ হয়েছে, কারণ সুন্দরভাবে ভিডিও করলে মানুষ তো দেখতে পছন্দ করবেই। এবং প্রিয়াকে বলবো, স্কুল নিয়ে মানুষকে না বুঝিয়ে তোমার মনকে প্রশ্ন করো যে আমি আমার ছেলেকে ভালো স্কুলে দিয়েছি তো? কিছুটা টাইম একটু কষ্ট করো, নিজের বাচ্চাটাকে নিজের কাছে কিছুটা টাইম ধরে অভিদাকে দিয়ে সন্তানটাকে ভালো স্কুলে পাঠিয়ে গাড়ি করে একটু 4-5 বছর কষ্ট করো। যখন মিনিমাম একটা ক্লাসে উঠে যাবে না, তখন কিন্তু বাচ্চাটা নিজেই বুঝে যাবে। আর আমরা তো প্রত্যেকেই জানি যে গাছের গোড়াটা যদি আমরা মজবুত করতে পারি, গাছের ডালপালাগুলোও কিন্তু শক্ত সবল হবে। আর গাছের গোড়া যদি ফোঁপড়া হয়ে থাকে না, তো যতই আমরা ওপরে চাকচিক্য করি না কেন, ধপাস করে হালকা ঝড়েই কিন্তু পড়ে যায়। আশা করছি বোঝাতে পারলাম তোমাকে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।